6 মাস পর বেগম জিয়াকে আবারও বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি। শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। যে কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপির। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনা। বনানীর এফআর টাওয়ারের আগুনের ঘটনায় শোক প্রস্তাব। এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি। প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান। রংপুরে মোমবাতি জ্বালিয়ে নেওয়া হলো পরীক্ষা। এবং আগামী মাসে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সব পিলার বসানোর পরিকল্পনা। চলতি মাসে জাজিরা প্রান্তে বসতে যাচ্ছে সেতুর 10ম স্প্যান। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই বেগম জিয়ার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান। বিএনপি চেয়ারপারসন ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ কয়েকটি রোগে ভুগছেন বলেও জানান তিনি। দুপুরের চিকিৎসার জন্য কারাগার থেকে বেগম জিয়াকে হাসপাতালে আনা হয়। এদিকে বিএনপি মহাসচিব আগের অবস্থান থেকে সরে এসে জানান, ইউনাইটেড নয়, যে কোনো বিশেষায়িত হাসপাতালে এই বেগম জিয়ার সুচিকিৎসা চান তারা। দুর্নীতির 2 মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে সোমবার সকাল থেকেই নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কারাগার থেকে হাসপাতালে যাওয়ার পুরো পথেই বাড়ানো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বিএনপি চেয়ারপারসনের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। রাখা হয় কেবিন ব্লকের 621 ও 22 নম্বর কেবিনে। সোমবার দুপুর 12:15টার দিকে কারাগার থেকে বের করা হয় বেগম জিয়াকে। তার গাড়িটির সামনে ও পেছনে ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা বেষ্টিত গাড়িবহর। 15 মিনিটের মধ্যে তাকে আনা হয় বঙ্গবন্ধু মেডিকেলে। এ সময় কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে হাসপাতালে প্রবেশ করেন বেগম জিয়া। পরে বিকেল 3টার দিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন হাসপাতালের পরিচালক। গত কয়েকদিনই ওনার বিভিন্ন পরীক্ষা করা হয়েছিল, তো সেগুলোর প্রেক্ষাপটে এবং ওনাদের ওপিনিয়ন অনুযায়ী আজকে উনি ভর্তি হয়েছেন। আমাদের বোর্ডের সকল সদস্য বৃন্দ ওনাকে দেখে এসছেন, ওনার সাথে কথা বলেছেন এবং ওনার প্রয়োজনীয় যে ওষুধপত্র সেটা প্রেসক্রাইব করে দিয়ে এসছেন। তো উনি আজকে থেকে ওই ওষুধ সেবন করবেন। উনি এখন সুস্থ আছেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বেগম জিয়ার ইচ্ছা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেওয়ার দাবি জানান। অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। আমরা আশা করব যে আজকে সরকার চেষ্টা করবেন যে এখানে সর্বোচ্চ চিকিৎসা তাকে যেন দেওয়া সম্ভব হয় এবং একই সঙ্গে তাকে সবচেয়ে একটা ভালো পরিবেশ যেন তৈরি করা হয়। এদিকে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে স্লোগান দেন বিএনপির কর্মী সমর্থকরা। এর আগে সবশেষ গত বছরের 6 অক্টোবর তাকে আদালতের নির্দেশে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। 1 মাস 2 দিন চিকিৎসা শেষে গত 8ই নভেম্বর আবারও কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। 13 মাস ধরে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনকে এ নিয়ে তৃতীয়বার হাসপাতালে নিয়ে আসা হলো। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে কুমিল্লায় কাভার্ড ভ্যানে আগুনের মামলার আসামি বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সম্পদ ক্রোকের আবেদনের উপর শুনানি আবারও পিছিয়েছে। আগামী 15ই মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী আকবর নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে আদালতে বেগম জিয়ার পক্ষে সময় আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে তা মঞ্জুর করেন বিচারক। 2015 সালের 25শে জানুয়ারি বিএনপি জোটের অবরোধের মধ্যে কুমিল্লার 14 গ্রামে একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করা হয়। তদন্ত শেষে 26 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। অন্য প্রসঙ্গ, রাজধানীতে অগ্নি দুর্ঘটনার রোধ ও ক্ষয়ক্ষতি এড়াতে এবার কয়েক দফা নির্দেশনা দিলেন সরকার প্রধান শেখ হাসিনা। বহুতল ভবনগুলোতে ফায়ার সার্ভিসের সনদ তদারকি ও নবায়নের ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বনানীর ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।
বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারের আগুনের পর রাজুক, প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যখন ঘটনার তদন্ত ও প্রতিকারে ব্যস্ত, তখন অগ্নি নিরাপত্তায় এবার বিশেষ নির্দেশনা এলো সরকার প্রধানের তরফ থেকেও। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত বেশ কিছু অনুশাসন দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, শিল্প কলকারখানার মতো রাজধানীর বহুতল ভবনগুলোতেও আগুনের ঝুঁকি প্রশমনে ফায়ার সেফটি সনদ নবায়ন, একাধিক জরুরি বহির্গমন পথ রাখা, ভবনে ধোঁয়া নিয়ন্ত্রণের পদ্ধতি রাখার মতো ব্যবস্থা থাকতে হবে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। ফায়ার সার্ভিসের যে পারমিশনটা দেওয়া হয় এটা নবায়ন করা যায় কিনা, ইন্ডাস্ট্রির মতো যে প্রতি বছর একবার করে নবায়ন করা হবে। স্মোকটা যদি নিয়ন্ত্রণ করা যায়, এই আগুনে মৃত্যুর হার অনেক কমে যাবে। এই স্মোকটা বন্ধ করার একটা টেকনিক যেটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে অনুসৃত হয়, সেটা আমরা কীভাবে নিতে পারি সেটা। সচিব জানান, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থপতিদের আগুনের ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই ভবনের নকশা প্রণয়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের সাকুল্যে 3টি হাইরেজ অর্থাৎ 23 তলা পর্যন্ত যাওয়ার মতো ল্যাডার আছে। তো এই সংখ্যা বাড়ানো বা সক্ষমতা বাড়ানো, ফায়ার সার্ভিসের প্রতিটি বিল্ডিংয়ে একাধিক এক্সিট যেন থাকে, কমপক্ষে 2টো এক্সিট যেন থাকে। যে অনেক সময় হুড়হুড়ি করে মানুষ স্টাম্পিড হয়ে মারা যায়, এটা যেন না হয়। বৈঠকের শুরুতেই বনানীর আগুনে হতাহতের ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2019-এর খসড়া এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2019-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে অগ্নি ঝুঁকিতে থাকা ঢাকার বহুতল ভবন চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 4 মাসের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট দিতে রাজুক, 2 সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসকে এ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সংকটও জানতে চাওয়া হয়। সাম্প্রতিক সময়ে আগুনে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের উচ্চ আদালত। রাজধানীর চকবাজার, বনানী এবং গুলশানের আগুন নিয়ে এক রিটের শুনানিতে উঠে আসে অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের দুর্বলতার বিষয়টিও। শুনানি শেষে আগুনের ঝুঁকিতে থাকা ঢাকার বহুতল ভবন চিহ্নিত করার নির্দেশ দেন উচ্চ আদালত। একই সঙ্গে চুড়িহাট্টা এবং বনানীর এফআর টাওয়ারের আগুনে নিহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। ঢাকা শহরে প্রত্যেকটি অঞ্চলে যতগুলো 7 তলা অথবা ততোধিক দালান রয়েছে, অর্থাৎ বহুতল বিশিষ্ট যে দালানগুলো রয়েছে, সেখানে ফায়ার সেফটি আদৌ আছে কিনা, ফায়ার সেফটির বর্তমান অবস্থা কি, সেই সম্পর্কে প্রতিবেদন 4 মাসের মধ্যে চাওয়া হয়েছে। এছাড়া অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের সক্ষমতা এবং সংকট 1 মাসের মধ্যে জানাতে ফায়ার সার্ভিসের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে 1 মাসের মধ্যে একটি রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যে রিপোর্টে ফায়ার সার্ভিস বলবেন তার জনবল কি, লোকবল কি, তার কি ইকুইপমেন্ট আছে, তার কি পরিমাণ যন্ত্রপাতি আছে, তার কি পরিমাণ গাড়ি আছে। গুলশান বনানী এলাকায় ফায়ার স্টেশন স্থাপন এবং আগুন থেকে বাঁচতে জনসচেতনতা বাড়াতে পাঠ্য বইয়ে বিষয়টি অন্তর্ভুক্ত করতে রুল জারি করেছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। নওগাঁয় 5 তলা ভবনে আগুন, ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, আহত অন্তত 4 জন। রাজধানীতে নির্মিত বহুতল ভবনের অনিয়ম ও নকশা বহির্ভূত অবকাঠামো গড়ে ওঠার দায় রাজুক এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান। নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করতে রাজুকের অভিযানের প্রথম দিনে তিনি সাংবাদিকদের একথা বলেন। সংস্থাটির 8টি জোনের 24টি টিম সকাল থেকে একযোগে এ পরিদর্শন শুরু করে। এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যাচাইয়ে মাঠে নেমেছে 10টি দল। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর প্রাসাদ ট্রেড সেন্টার 15 তলা ভবনটিতে ঢুকতেই চোখ আটকায় নিচতলার এই রেস্তোরাঁয়। ভবনটির কাগজপত্র যাচাই বাছাইয়ের পর নকশা বহির্ভূত স্থাপনা হিসেবে রেস্তোরাঁটি করার প্রমাণ পায় রাজুক। একই ভবনের লিফট নির্মাণেও মানা হয়নি মূল নকশা। এই ভবনের যে খালি জায়গাটা দেখানো আছে নকশায়, সেই খালি জায়গায়
একটি রেস্টুরেন্ট তৈরি করে ব্যবহার করা হচ্ছিল। রাজুক আমাদেরকে বলেছে যে এটা আপনাদের নিয়মের বাহিরে, আপনারা এটা ভেঙে ফেলেন। আমরা 2 দিন সময় নিচ্ছি, এটা আমরা রিমুভ করে ফেলবো। সোমবার সকাল থেকে শুরু হয় রাজুকের 8টি জনের 24টি দলের পরিদর্শন কাজ। তারা বহুতল ভবনের বেজমেন্ট, কার পার্কিং, জরুরি বহির্গমন সিঁড়ি সহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা করেন। এতে উঠে আসে নানা অনিয়মের চিত্র। অভিযানে যোগ দিয়ে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন সংস্থাটির চেয়ারম্যান। দায়ভার তো কিছু না কিছু তো আমাদেরকে নিতেই হবে, যেহেতু এটা আমাদের তো অবশ্যই এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে যে আমরা কেন এই বিল্ডিং এর অনুমোদন আছে এটা অনুমোদন কেন এত হলো। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে বেশ কয়েকটি ভবনের বিরুদ্ধে ব্যবস্থাও নেয় সংস্থাটি। অনেকটা দেরিতে হলেও রাজুকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভবন মালিক ও ব্যবহারকারীরা। তারা যে ভিজিট আসছে এর জন্য আমরাও হ্যাপি, মানে এই ধরনের ভিজিট হলে আমাদের জন্য ভালো। আর আমরাও চাইতেছি প্রত্যেকটা বিল্ডিং এভাবে হোক, যাতে মানুষ কোনো দুর্ঘটনায় না পড়ে। এদিকে বিভিন্ন বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যাচাইয়ে রাজধানীতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের 10টি টিম। রাজধানীর বুকে এমন বহুতল ভবন যেমন হুট করে একদিনে গড়ে ওঠেনি, তেমনি ভবন নির্মাণের পরেও কেটে গেছে অনেকটা সময়। সুতরাং এতদিন পরে যেসব অনিয়ম ধরা পড়ছে তার দায় কি শুধুই ভবন মালিকদের, নাকি তদারকি সংস্থাগুলোর অবহেলা ও অনিয়মও দায়ী? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শুধু অবৈধ ভবন নির্মাতা নয়, নজরদারির দায়িত্বে যারা ছিলেন তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী শম্ভু রেজাউল করিম। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনার পর শুধু তদন্ত কমিটি গঠন নয়, যারাই অন্যায়ের সঙ্গে জড়িত থাকবেন তাদের সবাইকে জবাবদিহিতার মুখোমুখি করা হবে। শুধু নির্মাতা অপরাধী না, অপরাধী যাদের উপর দায়িত্ব ছিল কাজ করেন নাই, আমার দৃষ্টিতে তারা অপরাধী। আমরা সকলকে খতিয়ে দেখতে চাই। যে ভবনগুলি বেআইনিভাবে হয়েছে, অনিয়মের মধ্য দিয়ে হয়েছে, পত্রিকায় বিজ্ঞাপন আকারে আমরা প্রকাশ করব, কারণ দেশবাসীর জানা উচিত প্রতি মাসিক মিটিংয়ে এই সকল রিপোর্টগুলো উঠবে। তার ভিত্তিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা জানতে চাই। ব্যবস্থা না হয়ে থাকলে কার কার কারণে হলো না তাকেও শোকজ করা সহ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে যদি কেউ কাজ না করেন তাদের চাকরিচ্যুত করে বাড়িতে ফেরত পাঠানো হবে। অপরিকল্পিত নগরায়ন ও এর ফলাফল নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রাজধানীর হাতের ঝিলে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন, সঙ্গে আছেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব। ধন্যবাদ হাফসা। আজকে জনপদের সময়ে আমরা নগর নিরাপত্তা নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন যে গত কয়েকদিন ধরে নগরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মোটামুটি 3টির মতো, এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও ঘটেছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো স্থপতি ইকবাল হাবিব, নগরবিদ, তার সঙ্গে। তার কাছে জানতে চাইবো যে আসলে এখন এই নগরের মানুষের নিরাপত্তার জন্য আসলে কি কি করার আছে। আমরা তো দেখছি যে আসলে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা চুরিহাট্টায় ঘটলো, তারপরে বনানীতে, এরপরে আবার ডিএনসিসি মার্কেটে গুলশানে। তো এই ঘটনাগুলো এড়ানোর উপায় কি আছে আর কেন ঘটছে আপনি কি মনে করেন? আসলে দীর্ঘদিন ধরে আমরা আমাদের সমস্যাগুলোকে কার্পেটের নিচে চাপা দিয়ে রেখেছিলাম। আমাদের নাগরিক অধিকার বোধ খুব প্রবল থাকলেও নাগরিকের দায়িত্ববোধ প্রায় নেই। আমরা নগরায়নে আচরণবিধি কী হবে সেই ব্যাপারে আমাদের যেমন চর্চা যেমনি করে নেই, তেমনি করে আমরা গরুর গাড়ির সংস্কৃতি দিয়ে রকেটে চড়ার চেষ্টা করছি। বহুতল ভবনে উঠছি, কিন্তু দোতলা 3তলা বিল্ডিংয়ে যেভাবে থাকি সেভাবে থাকার জন্য মানসিকভাবে প্রস্তুত, যার কারণে ঘটনাগুলো একেবারে ওত পেতে আছে একের পর এক আমাদেরকে চোখে আঙুল দিকে দেখানোর জন্য যে আমরা প্রস্তুত নই। আমাদের ইমারতগুলি নির্মিত হচ্ছে কখনো কখনো অনুমোদিত, কখনো কখনো অননুমোদিত, কিন্তু যেগুলো অনুমোদিত সেগুলো ওই নকশা অনুযায়ী হচ্ছে কিনা দেখার কেউ নেই। একটি ইমারত নির্মাণ হলো, নকশা অনুযায়ী হলো, কিন্তু বছরকে বছর সে তার যে যান্ত্রিক জিনিসপত্রগুলো রয়েছে, বিদ্যুতের, মোটরের, পানি নিষ্কাশনের অথবা ফায়ার ফাইটিং বা নিরাপদে চলে যাওয়ার জন্যে, অগ্নি নিরাপত্তার জন্যে, অথবা লিফটেরই যদি কথা বলি, অথবা এয়ার কন্ডিশন শীতাতপ যন্ত্রের কথা বলি, এগুলো তো সারা বছরকে বছর 25 বছর ধরে একই রকম থাকবে না। এই যে প্রতি বছর তাকে নবায়নযোগ্যভাবে তার নবায়ন যথার্থতা আছে কিনা সেটা নবায়ন করা, এগুলো কিছুই আমরা করিনি। আচার আচরণেও আমাদের প্রচণ্ড জনবসতির একটি শহর, কিন্তু আচরণে আমরা সে ব্যাপারে নিজেদের সাবধানতাটুকু নিজেদের নেওয়ার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করছি না। এই সব কিছু মিলে আমাদের ঘটনাগুলি সবসময় ঘটতো। আমরা দেখেছি হচ্ছে এবার হয়তো হঠাৎ করে অনেক মানুষ মারা গেল বলে আমাদের নজরে এসেছে। গত এক যুগে
লক্ষাধিক আগুনের ঘটনা ঘটেছে, তার একটারও কোনো বিচার হয় নাই, মামলাও হয় নাই। তার মানে একটা বিচারহীন সংস্কৃতিও এখানে রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে জবাবদিহিতাহীন একেবারে দায় সারা গোছের কতগুলো সংগঠন যাদের দায়িত্বে এই পুরো নগরীর নিরাপত্তা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অবশ্যই বিভিন্ন বিনির্মাণের কার্যক্রমকে নিরবিচ্ছিন্নভাবে তদারকি করে তার জনবান্ধব রাখা, তারা কিন্তু একেবারে বেহাল অবস্থায়। আমরা দেখেছি যে অগ্নিকাণ্ডের পরে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা যে কর্মতৎপরতা চালান সেগুলো নিয়ে মানুষের মনে কোনো সন্দেহান না, তারা কিন্তু ফায়ার সার্ভিসের প্রশংসা করেন, তারা অনেক কাজ করেন। কিন্তু যে বিষয়টি নিয়ে কথা ওঠে যে তাদের যে ইনস্ট্রুমেন্ট, যে সরঞ্জাম উদ্ধার সরঞ্জাম কতটা বাড়ানো উচিত বলে আপনি মনে করেন? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বহুতল ভবনে আমাদের ফায়ার ব্রিগেডের যে সামর্থ্য রয়েছে এর চেয়ে বেশি সামর্থ্য করেও কোনো লাভ নেই। বহুতল ভবন নিজস্ব স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় সংকেত প্রদান, অগ্নিকালীন সময়ে সংকেত প্রদান, অগ্নিকালীন সময়ে নির্গমন যারা ব্যবহার করে তাদের, এবং অগ্নিকালীন সময়েই অগ্নি নির্বাপনের ব্যবস্থাপনা, এটি একেবারে স্বয়ংসম্পূর্ণভাবে থাকতে হয়। যদি তাই না হতো তাহলে বুর্জ আল খালিফা বড় বড় উঁচু ভবন হতো না। কারণ আটতলার উপরে ফায়ার ফাইটিং ডিপার্টমেন্টের মাধ্যমে আগুন নির্বাপিত হবে, এটি পৃথিবীর কোথাও এই ধারণাকে ধারণ করা হয় না। কিন্তু পাশাপাশি ফায়ার ফাইটিংয়ের এই ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্সের যখনই ঘটনা ঘটে তারা তৎপর হয়, আমাদেরকে সাহায্য করে, আমরা কৃতজ্ঞ। কিন্তু তাদের একটা বড় কাজ রয়েছে, এ সংক্রান্ত যে আইন আছে 2003 সালের, সেই অনুযায়ী প্রতিটি ভবন প্রতি বছর নিরীক্ষা করা, পরিবীক্ষণ করা এবং সেই অনুযায়ী ভবনটি যদি নিরাপদ না থাকে তাকে বন্ধ করা বা তাকে নিরাপদ করার জন্য বাধ্য করা। সেই কাজটুকু কিন্তু তারা করেন না, এবং শুধুমাত্র নোটিশ পাঠিয়েই তারা কুল্লু খালাস। এই যে অবস্থা, অর্থাৎ আমরা নোটিশ পাঠিয়ে বড় বড় এই দালানের মালিকগুলোকে ভয় পেয়ে যে কতগুলো মৃত্যুফাত তৈরি করছি, তার জলাঞ্জলি হচ্ছে সাধারণ মানুষ যারা ওখানে কাজের জন্যে বা জীবিকা নির্বাহের জন্য যাচ্ছে। ওই ভবন মালিকরা কিন্তু নির্বিঘ্নে মনে করছেন একজনের থেকে আরেকজনের হাত বদল হলো তা আমি পার পেয়ে গেলাম, ওই রূপায়ণের কাছ থেকে আরেক তাজবিরুল নিল, অতএব রূপায়ণ পার পেয়ে গেল। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা কথা বলছিলাম নগর পরিকল্পনা নিয়ে, আমরা আবারও কথা বলবো। এখন আপাতত ফিরে যাচ্ছে স্টুডিওতে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে করণীয় ও নানা পরামর্শ নিয়ে আলোচনায় আবারও সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। ধন্যবাদ হাফসা। জনপদের সময়ে নগর নিরাপত্তা নিয়ে আলোচনায় আবার ফিরে আসলাম। আমাদের সঙ্গে রয়েছেন স্থপতি নগরবিদ ইকবাল হাবিব, তার সঙ্গে আরও কথা বলবো। আমরা এতক্ষণ কথা বলেছি যে বিষয়টি নিয়ে হচ্ছে যে অগ্নিকাণ্ডের ঘটনা এবং যে নগর পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমরা এখন কথা বলবো এই মুহূর্তে যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো হচ্ছে, এই দুর্যোগ থেকে মানুষ কিভাবে রেহাই পেতে পারে এই নগরে। যদি গতকাল আমরা দেখেছি যে প্রাকৃতিক দুর্যোগে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল আমরা দেখলাম যে হঠাৎ কালবৈশাখীর ঝড় হলো, বৃষ্টি হলো, এরপর বেশ ক্ষয়ক্ষতি হলো। এর থেকে পরিত্রাণের কোনো উপায় আছে নগরবাসী? অবশ্যই প্রথমে যেটা মনে রাখতে হবে, আমরা যদি পাহাড় কাটি পাহাড় ধসবে। আমরা যদি আমাদের বৃক্ষগুলোকে উন্নয়নের নামে ড্রেনেজ তৈরি আর ফুটপাতের তৈরির জন্য তার গোড়া কেটে দিই, বৃক্ষ পড়ে যাবে, তার গোড়া থেকে মাটি সরিয়ে ফেলি, বৃক্ষ পড়ে যাবে। বৃক্ষের উপরে প্যারেক লাগিয়ে সাইনবোর্ড লাগাবেন, তার পেঁচাবেন, তাকে অত্যাচার করবেন, তার ডাল ভেঙে পড়লেই আমরা মারা যাবো, এ তো স্বাভাবিক। আমরা অবশ্যই যেন শুধু বৃক্ষ রোপণ নয়, বৃক্ষের লালন করতে শিখি। আর এই নগরীতে গত 22 বছর ধরে পিডাব্লিউডি ছেড়ে দেওয়ার পর এই নগর জুড়ে বৃক্ষকে পরিচর্যা, বৃক্ষর যে প্রুনিং, পুরনো ডাল ফেলে দেওয়া, বৃক্ষের গাছগুলোতে পরিচর্যা করে তাকে সুস্থ রাখা, এই বিষয়ে নগরীর মধ্যে কারোই কোনো দায়িত্ব নাই। আগে পিডাব্লিউডির দায়িত্ব ছিল, হর্টিকালচারের একটা ডিপার্টমেন্ট ছিল, এখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং পিডাব্লিউডি তার দায়িত্ব ছেড়ে দেওয়াতে সিটি কর্পোরেশন শুধু গাছ কাটা আর বিক্রি করার দায়িত্ব প্রতিপালন করে। কিন্তু গাছের যে পরিচর্যা করতে হয়, গাছের এই উন্নয়নের নামে যে গাছকে 12টা বাজাতে না হয়, এই কার্যক্রমে কেউই লিপ্ত না। একই সঙ্গে সাইনবোর্ড, আমরা প্রয়াত আনিসুলকের সময় সাইনবোর্ড 2 মেয়রের সাথে লেগে থেকে নামিয়েছিলাম, আবার সাইনবোর্ড উঠে গেছে। এখন এগুলি পড়ে পড়ে বিভিন্ন রকমের জানমালের ক্ষতি হচ্ছে। নির্মাণ কার্যক্রমে আমরা প্রতিবেশীকে সুরক্ষা সুলভ আচরণ এখনো করতে পারি না। আমরা ইট পড়ে যায়, আমার ট্রেন পড়ে যায়, আমার জিনিসপত্র পড়ে যায়।
বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, তিনি বলেছেন যে শতবর্ষী যে গাছগুলো রয়েছে সেগুলো কাটার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এই ব্যাপারে আপনার মতামত কি? আমি ঘৃণা ভরে এটা প্রত্যাখ্যান করছি। গাছের জন্য গাছ বিজ্ঞানী রয়েছেন, গাছের জন্য হর্টিকালচারিস্ট রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তাদের পরামর্শ নিন গাছকে কিভাবে শতবর্ষের গাছ এক একটা শহরের জন্য ঐশ্বর্য, ঐতিহাসিক স্থাপনার মতো রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তাদের পরামর্শ নিন গাছকে কিভাবে শতবর্ষের গাছ এক একটা শহরের জন্য ঐশ্বর্য, ঐতিহাসিক স্থাপনার মতো, সেগুলোকে কাটার মতো এরকম দুর্বিনীত সিদ্ধান্ত দুর্বৃত্তরাই নিতে পারে। আমি এখনো বিশ্বাস করি যথোপযুক্ত বিশেষজ্ঞ দিয়ে গাছগুলোকে পরীক্ষা করে শুশ্রূষা করা, তার লালন করা, রোপণ না, সেটি গুরুত্বপূর্ণ। গাছের গায়ে প্যারেক বর্জ্য ব্যবস্থাপক জীবনে দেখলেন না? হাজার হাজার প্যারেকে হাজার হাজার সাইনবোর্ড। উনি কি করছিলেন? গাছের গোড়ায় যখন উন্নয়নের নামে আমরা ড্রেন করার জন্য অথবা ফুটপাথ করার জন্য গোড়ার পুরা শেকড় কেটে ফেলছি, তখন উনি কোথায় থাকেন? আমি এখনো মনে করি বিবেচনা বোধ নিয়ে, গাছের প্রতি মমত্ব নিয়ে এই শহরকে সবুজের যে অল্প কিছু বৃক্ষ রয়েছে, সবুজ উদ্যানের অল্প কিছু খণ্ডিত অংশ রয়েছে, তাকে সুরক্ষিত করা, আরও পল্লবিত করার ব্যবস্থা কীভাবে করা যায়। এবং অবশ্যই যেগুলো পুরনো মরে গেছে ডাল, সেগুলোকে প্রুনিং করে কেটে জননিরাপত্তাটাও নিশ্চিত করতে হবে। আর জনসচেতনতার ওই জায়গাটুকু আমাদের রাখবে যে আমার বাড়ির সামনের গাছে কেউ প্যারেক লাগাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো, এটি যেন না হয়। আমরা সবাই যদি দায়িত্বশীল আচরণ করি, আমার বাড়ির সামনের ড্রেনটা, আমার বাড়ির সামনের ফুটপাথটা, আমার বাড়ির সামনের গাছটা আমার মনে করি, তারই নগরী হবে আমার, এবং আমরা বসবাসযোগ্যভাবে থাকবো। ধন্যবাদ স্থপতি ইকবাল হাবিব। আমরা কথা বলছিলাম স্থপতি ইকবাল হাবিবের সঙ্গে। তিনি আমাদেরকে বলছিলেন যে এই নগরের মানুষ কিভাবে নিরাপদে থাকবে, নগর পরিকল্পনা কেমন হওয়া দরকার, অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা থেকে রক্ষা পেতে পরিকল্পিত ভবন নির্মাণের পরামর্শ দিচ্ছেন তিনি। পাশাপাশি প্রাকৃতিক যে দুর্যোগ হচ্ছে সেই দুর্যোগ থেকে রক্ষার জন্য নগর পরিকল্পনার বিশেষ গুরুত্ব রয়েছে এবং কি কি করা যায় তিনি গাছগুলোর ব্যাপারে বলেছেন। যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর পরিচর্যার কথা বলেছেন, যাতে দুর্যোগের সময় সেই গাছগুলো মানুষের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। এই ছিল আজকের জনপদের সময়ের যে নগর নিরাপত্তা নিয়ে আমরা কথা বলছিলাম, সেটির সর্বশেষ আমরা কথা বললাম। আমরা ফিরে যাচ্ছি আপাতত স্টুডিওতে। নগর নিরাপত্তা বিষয়ে আলোচনায় রিপোর্টার সালাউদ্দিন সুমনের সঙ্গে যোগ দিয়েছিলেন স্থপতি ইকবাল হাবিব। জনপদের সময় আরও থাকছে। মাদারীপুরে 12 বছরের শিশুকে খুন্তির ছ্যাঁকা দিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ, সৎমা ও ভাই গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সারা দেশে একযোগে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার সার্বিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট অভিভাবক ও শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্র প্রবেশ করতে হবে। প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয়ের এমন নির্দেশনা অনুসরণ করে সব শিক্ষার্থী। যদিও ঘড়ি ক্যালকুলেটর নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় অভিভাবকদের, তবে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা। প্রশ্ন সোজাই আসছে এবং পরীক্ষাও ভালো হয়েছে, সবকিছু ঠিকঠাক ছিল। কেন্দ্রের ভিতরের পরিবেশ ভালো আছে, কিন্তু এই যে অ্যানালগ ঘড়ি, এটা নিতে তো কোনো সমস্যা ছিল না। প্রশ্ন মান অনেক ভালো হয়েছে, প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে। সোমবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় এবছর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেন তিনি। গুজব ছড়ানো, প্রতারণা করা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সঙ্গে আমি আবারও অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতি, শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো, কোনো রকম গুজবে কান দেবেন না, কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না, কারণ আমরা বিশ্বাস করি প্রশ্নপত্র ইনশাল্লাহ ফাঁস হবে না এবং প্রশ্নপত্র ফাঁসমুক্তভাবেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে। দেশের 9টি সাধারণ কারিগরি মাদ্রাসা ও শিক্ষা বোর্ডের 9,081টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার পরীক্ষা দিচ্ছে 13,51,505 জন শিক্ষার্থী। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঝড়ের কারণে বিদ্যুৎ না থাকায় রংপুরের এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়ায় চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বিদ্যুৎ না থাকায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই বিড়ম্বনায় পড়তে হয়েছে রংপুরের পরীক্ষার্থীদের। বেশিরভাগ কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। রোববার মধ্যরাতে ঝড়ো বাতাসের পর থেকে রংপুরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেন্দ্রগুলোতে বিকল্প আলোর ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। বাপ মায়ের আতঙ্কে আছে, ছেলেরা আতঙ্কে আছে, পরীক্ষা কিভাবে দেবে? মোমবাতি জ্বালে কি সম্ভব পরীক্ষা দেওয়া? অতটুক সিটে কেন লিখে দিল? হ্যান্ডব্যাগ ছিল না, এত বড় একটা প্রতিষ্ঠান হ্যান্ডব্যাগ নেই, বিভাগ সঙ্গে এই অবস্থা বাচ্চাদের, তাহলে অন্য জেলা কি হবে? চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১০০টি কেন্দ্রে ২৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৯,৬০১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর এবার পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। এদিকে যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে ৫০টি সাধারণ টিমের পাশাপাশি ১০টি ভিজিলেন্স টিম মাঠে রয়েছে। পরীক্ষা অনেক ভালো হয়েছে, প্রশ্ন অনেক সহজ হয়েছে। এবার তো কোনো প্রশ্নোত্তর ফাঁস হয় নাই, তো আমাদের পরীক্ষা একদম ভালো হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডে গত বছরের চেয়ে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। প্রশ্ন ফাঁস রোধে এসএসসি পরীক্ষার মতো অ্যালুমিনিয়ামের তৈরি বিশেষ সিকিউরিটি খাম ব্যবহার করা হয়। বরিশালে ১১৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে প্রথম দিনে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৪,৯১৯ জন। আমাদের গোয়েন্দা সংস্থার সকল ইউনিটগুলো যথাযথভাবে কাজ করছে। কোথাও যদি এর সামান্যতম কোনো ফেক আইডি খুলে কোনো ভুয়ো প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াবার চেষ্টা করে, তাহলেও তাকে তাৎক্ষণিকভাবে লোকেট করা সম্ভব হবে এবং আইনের আয়তায় আনা সম্ভব হবে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার ৫৮৯টি কলেজ থেকে ১,২৮,৮০৯ জন এইচএসসি পরীক্ষার্থী অংশ নিয়েছে। প্রত্যেকটি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে জেলা শিক্ষা বোর্ড। এছাড়া ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে কোনো ধরনের অনিয়ম ছাড়াই উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের ১ তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে বর্ষা মৌসুমে সেতুর কাজের পরিকল্পনার খবর। বর্ষার তীব্র স্রোতে মূল নদীতে কাজ করা কঠিন, তাই আগামী মাসের মধ্যেই মাওয়া প্রান্তে সব পিলার বসানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে পদ্মা সেতুতে। নকশা জটিলতায় ১.৫ বছরের বেশি সময় বন্ধ থাকার পর কাজ শুরু হয়েছে ৬ ও ৭ নম্বর পিলারেও। এছাড়া চলতি মাসে জাজিরা প্রান্তে ১০ম স্প্যানটি বসিয়ে দেওয়ার পর স্প্যান বসানোর কাজ শুরু হবে মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলার থেকে। ওমর ফারুকের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। জাজিয়া প্রান্তের এক ফ্রেমে ৮টি স্পেন মিলে দৃশ্যমান ১২০০ মিটারের সেতু। সবশেষ মডিউলের ৫টি স্পেন একসাথে বসানোর পর তার পাশেই আরেকটি মডিউলের ৩টি স্পেন বসানোর কাজ এর মধ্যে শেষ। সেতুর পরের স্পেনটিও বসানো হবে জাজিয়া প্রান্তেই। সে তুলনায় কাজের গতি কিছুটা ধীর মাওয়া প্রান্তে। মাত্র একটি স্পেন উঠানো হয়েছে। ২০১৫ সালে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছিল এই প্রান্তেই। নকশা জটিলতায় কাজ দীর্ঘদিন আটকে থাকার পর এখন চলছে পুরোদমে। এই প্রান্তে বর্তমানে পুরো কাজ শেষ হয়েছে আরও ১৪টি পিলারের। চলতি মাসে জাজিরায় ১০ম স্পেন বসানো হলে এর পরের স্পেনগুলো বসানো হবে মাওয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর মডিউলে। আমরা এখন ৭ এবং ৬ করতেছি, ৫-এ আমাদের রেডি হয় নাই, কিন্তু ৩ এবং ৪-এর প্রোগ্রেস আমাদের ভালো। তারপরে আমরা ৪-এ চলে যাব। জাজিরা প্রান্তে বিশেষভাবে তৈরি চ্যানেলে বর্ষায় কাজ করা গেলেও মাওয়ার মূল নদীতে থাকবে তীব্র স্রোত। এখানে পিলার এবং স্পেন বসানোর ক্ষেত্রে তাই প্রতিবন্ধকতার মুখে পড়বে প্রকৌশলীরা। তাই বর্ষার আগে যেটুকু সম্ভব এগিয়ে নিতে দিনরাত চলছে কাজ। আশা করছি যে আমাদের বর্ষার আগেই অনেকগুলো পাইলি হয়ে যায়, ২-১টা বাদ থাকতে পারে, না থাকারই উচিত। স্পেনগুলোর উপরের অংশে ৪ লেনের গাড়ি চলাচলের জন্য বসানো হবে ২,৯১৭টি রোড স্ল্যাব। গত মাসে বসানো হয়েছে প্রথম রোড স্ল্যাবটি। কাজ এখন যে গতিতে এগুচ্ছে তাতে সেতুর সফল সমাপ্তির ব্যাপারে খুব বেশি স্বপ্নবাজ হওয়ার প্রয়োজন পড়ে না। তবে প্রতি মুহূর্তে নতুন নতুন চ্যালেঞ্জ। বিশেষ করে জাজিরা চ্যানেলের মধ্যে 2টি মডিউলের 11টি স্পেন বসানোর পর কাজ সরিয়ে নেওয়া হবে উত্তাল পদ্মার মাওয়া প্রান্তে। আর সেখানে বর্ষা মৌসুমে স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে কতটা দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন প্রকৌশলীরা সেটাই নির্ধারণ করবে কাজের গতি। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নওগাঁর 5তলা ভবনে লাগা আগুন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় 4 ফায়ার সার্ভিস কর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর ৩টার দিকে জেলা শহরের আটাপট্টি এলাকার বহুতল ভবনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। স্থানীয়দের সহযোগিতায় প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের বেশ কয়েকটি গোডাউনের মালামাল পুড়ে যায়। ভবনটিতে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও প্লাস্টিক পণ্যের কয়েকটি গোডাউন ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্লাস্টিকের গুদাম থেকে 5 তলায় আগুন লেগেছে এবং ধুমায় আচ্ছন্ন হয়েছিল। লেলিহান শিখা প্রচুর পরিমাণে দাবানলের মতো জ্বলছিল এবং কালো ধোঁয়ায় আচ্ছন্ন। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পাশের নদী থেকে আমাদের পানির সোর্স, পানিটা অনেক নিচে, এটা আপনারাও জানেন যে অনেক নিচে পানি। সেখান থেকে আমাদের পাম্প সেট করে পানি নিয়ে এসে আমরা 5 তলা ভবনে অগ্নিকাণ্ডের কাজ করি এবং সে আগুনটা নিয়ন্ত্রণে আনি। নির্বাচনী বিরোধের জেরে নোয়াখালীর সুবর্ণচরে আবারও ঘটল ধর্ষণের ঘটনা। স্বামীকে মারধরের পর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার স্বজনদের দাবি, গতকাল সন্ধ্যায় নির্বাচনী কেন্দ্র থেকে ফিরছিলেন গৃহবধূ এবং তার স্বামী। উত্তর বাগ্গাই এলাকায় পৌঁছালে নির্বাচনী বিরোধের জেরে স্বামীকে মারধর করে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেনের সমর্থক ইউসুফ মাঝি ও তার সহযোগীরা। পার্শ্ববর্তী একটি মৎস্য খামারে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় 12 জনের বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিতার পরিবার। এর আগে গত 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের দিন সুবর্ণচরে 4 সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। স্বল্প সময়েই ওই ঘটনার অভিযুক্ত 8 জন গ্রেফতার হয়। মামলার প্রধান আসামি রুহুল আমিনের জামিন দিলেও পরে তা প্রত্যাহার করেন উচ্চ আদালত। মাদারীপুরে 12 বছরের এক শিশুকে ছ্যাঁকা দিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে সৎমা সহ 3 জনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করার পর সৎমা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এদিকে নির্যাতিতার চিকিৎসার ব্যয়ভার নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আকুনের ছবি নিয়ে রিপোর্ট। সৎমা, ভাই ও নানির দেয়া গরম খুন্তির ছ্যাঁকায় হাসপাতালের বিছানায় কাটাচ্ছে 12 বছরের শিশু সেতু। চোখে মুখে ভয় আর আতঙ্ক। এলাকাবাসী জানায় 9 বছর আগে সেতুর মা রেহানা মারা গেলে সাবিনা বেগমকে বিয়ে করেন রাজুর উপজেলার রেজাউল শিকদার। এরপর থেকে বিভিন্ন সময় সেতুকে নির্যাতন করত সাবিনা। গত 1 সপ্তাহ ধরে তাকে একটি কক্ষে আটকে রেখে গরম খুন্তি দিয়ে সেতুর শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে পাশবিক নির্যাতন চালানো হয়। খবর পেয়ে পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তারা সেতুকে উদ্ধার করে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মর্মান্তিকভাবে তার সৎমা পুরাইছে। এটা আসলে সামাজিক দৃষ্টিতে দেখলে খুব বড় ধরনের একটা অপরাধ। যারা এরকম জঘন্য কাজ করে তাদের বিচার চাই। আমরা সরকারের আবেদন করি যে এটা যাতে সঠিকভাবে বিচার হয়। লোহার গরম খুন্তি দিয়ে শরীরের বেশ কয়েকটা জায়গায় পুড়িয়ে দেওয়া হয়েছে। আবারও সেই সৎমায়ের কাছে ফিরে যায়। সৎমা যদি তাকে আবারও এরকম খারাপ ব্যবহার করে তাহলে তো অবশ্যই মানসিক সমস্যা হতেই পারে। এ ঘটনায় রাজৈর থানায় 3 জনের নামে মামলা করেছেন উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষক মোমেনা আক্তার। পরে অভিযান চালিয়ে সাবিনা ও সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। আমরা 2 জনকে অ্যারেস্ট করছি, সৎমা এবং তার সাথে আরেকজন ছেলে, তার ছেলে, তাকে গ্রেপ্তার করছি এবং নানিও আছে, সে নানি পলাতক আছে, তারা আমরা অচিরেই গ্রেপ্তার করতে সক্ষম হব। এই সংক্রান্তে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে একজন অভিযোগ দায়ের করছে, নিয়মিত মামলা রুজু হয়েছে, বিষয়টা তদন্তাধীন আছে। এদিকে সেতুর চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। এই মেয়ের যাবতীয় যা কিছু করা লাগে, হ্যাঁ, হাসপাতাল থাকা অবস্থায় সুস্থ হইতে যা কিছু করা লাগে সেটা ডাক্তার সাহেব আমি বলছি যা কিছু করা লাগে আপনি সেটা করবেন, আমরা সমাজসেবা এটা বিয়ার করব। পাশবিক নির্যাতনের শিকার সেতু উপজেলার কালমৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী। সময় সংবাদ, মাদারীপুর। কিশোরগঞ্জে ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। অন্যদিকে গতকাল সন্ধ্যায় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সোমবার ভোরে কিশোরগঞ্জের করিমগঞ্জ ও আশপাশের এলাকায় বয়ে যায় শক্তিশালী কালবৈশাখী ঝড়। এতে কাদিরজঙ্গল এলাকার হাতরাপাড়া গ্রামে একটি বসতঘরের উপর গাছ ভেঙে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় গাছের নিচে চাপা পড়ে মারা যান জয়েদবানু নামের এক নারী। অন্যরা কোনো মতে ঘর থেকে বের হয়ে প্রাণে বেঁচে যান। পরে গাছ কেটে লাশ উদ্ধার করে এলাকাবাসী। চাউ গাছটা ঘরের উপরে পড়ে গেছে, তখন বাচ্চা 2টা আছি,
চিৎকার মিটকার করতেছে, তখন আমরা সবাই আইছি। কাকুরে ডাক দিছি, ডাক দিতে আমার বড় কাকু আইছে, আর এটা আমি কাজ টাজ কাটতে পারছি। এদিকে রোববার সন্ধ্যার হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় সুনামগঞ্জ হাওড় অঞ্চলের প্রায় 29,000 হেক্টর জমির ধান। তবে শিলাবৃষ্টির পরিমাণ কম হওয়ায় ক্ষতির মাত্রা কিছুটা কম বলে জানিয়েছে জেলার কৃষি বিভাগ। চলতি মৌসুমে সুনামগঞ্জের 2,24,000 হেক্টর জমিতে বোরো আবাদ করেন চাষিরা। উপজেলা থেকে যে আমরা যে রিপোর্ট পেয়েছি এবং আমাদের উপসহকারী কৃষি অফিসাররা যে আমাদেরকে জানিয়েছে যে শিলাবৃষ্টির আকার ছোট এবং স্থায়িত্বকাল কম হয় আমাদের কোনো ক্ষতি হবে না বলে আমরা আশা করি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। মাত্র কয়েক মিনিটের ঝড়ে মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয় উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চরাঞ্চলের বেশ কিছু কাঁচা পাকা ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে যায়। বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে ওই এলাকা। এছাড়া রাজবাড়ী সহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী আঘাত হানে ফসলি জমি ও বিভিন্ন স্থাপনায়। বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রাখা হয় শিক্ষাদান কার্যক্রম। সাবিত সারওয়ার, সময় সংবাদ। এদিকে ঝড়ের কবলে পড়ে মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ এক নারী আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন প্রিজাইডিং অফিসার সহ আরও 2 জন। কোস্টগার্ড কর্মকর্তা সাব লেফটেন্যান্ট এম আতিক জানান, সকালে ঘটনাস্থলের পার্শ্ববর্তী ইসমানীরচর এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় লাশটি। পরে মুন্সিগঞ্জের গজারিয়ায় কোস্টগার্ডের জেটিতে নেওয়া হয় নারী আনসার সদস্যের লাশ। এদিকে ওই ট্রলার ডুবির ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ নিখোঁজ অপর 2 জনের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড। গতকাল নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ কয়েকজন নিখোঁজ হন। সিলেট মদন মোহন কলেজের শিক্ষক সাইফুর রহমানকে প্রেম ঘটিত কারণেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক এমসি কলেজের 2 শিক্ষার্থী আদালতে হত্যার দায় স্বীকার করেছে। পুলিশ জানায়, গত শনিবার নগরের টিলাগড় এলাকায় মেস থেকে বের হয়ে নিখোঁজ হন সাইফুর রহমান। রোববার দক্ষিণ সুরমা এলাকা থেকে সাইফুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা করে। আজ ভোরে নগরীর আলাদা 2টি স্থানে অভিযান চালিয়ে নিশাত ও মোজাম্মিল নামে 2 শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে নেওয়া হয়। এ সময় হত্যার দায় স্বীকার করে তারা। পঁয়ষট্টি ঘন্টার যাত্রার পর বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি এখন কলকাতায়। এর মধ্য দিয়ে 70 বছর পর খুলে গেল দুদেশের নৌপথ। বাংলাদেশ হাই কমিশনের শীর্ষ কর্মকর্তারা বরণ করে নেন যাত্রীদের। পশ্চিমবঙ্গের হুগলি নদীতে জাহাজ পৌঁছানোর পর সব যাত্রী ও ক্রুদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। যাত্রীদের প্রত্যাশা, সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে ঢাকা কলকাতা ঢাকা নৌ রুটকে আকর্ষণীয় করা হবে। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় মাহমুদ রাকিবের রিপোর্ট। সোমবার সকাল 11টায় কলকাতাগামী দেশের প্রথম যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি ভারতের হুগলি নদীতে প্রবেশ করে। 100 বছরের পুরানো হুগলির দুপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য জাহাজের যাত্রীদের চোখ জুড়িয়ে দেয়। বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমভি মধুমতির ছাদে এ সময় বাংলাদেশ থেকে আসা যাত্রীদের লাল সবুজের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়, যা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। দেশের আমাদের একটা ফার্স্ট ট্রিপ, এটা সেটা আমাদের আমরা খুব প্রাউড ফিল করি। 70 বছর পর আবার নৌপথে প্রথমবার এই জাহাজটা আসলো, সেটা যাত্রী হয়ে আমি নিজে সত্যি গর্বিত। বেলা 11টায় আসে সেই মাহেন্দ্রক্ষণ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের যাত্রীবাহী জাহাজ পৌঁছায় কলকাতা বন্দরে। সেখানে বাংলাদেশ হাইকমিশনের শীর্ষ কর্তারা বরণ করে নেন জাহাজের যাত্রীদের। নিশ্চয়ই আমরা এই পরবর্তী যাত্রাটা আরো সময় অনেক কমে আসবে, অনেক সুযোগ সুবিধা অনেক বাড়বে। আজকে আমরা 2.5 দিনে পৌঁছলাম, এর মধ্যে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ 2 দিনের মধ্যেই এই কলকাতা পৌঁছতে পারবো। সমস্ত ল্যাবস গুলো রয়ে গেছে, আমরা পরবর্তী ট্রিপে আমরা এটা ওভারকাম করার চেষ্টা করব। বাংলাদেশ থেকে ছাড়ার 65 ঘন্টা পর ঢাকা কলকাতা ঢাকা নৌরুটের প্রথম যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি ভারতে এসে পৌঁছেছে। সকলেরই প্রত্যাশা, যদি ঠিকমতো বাংলাদেশ ও ভারত সরকার রক্ষণাবেক্ষণ করতে পারে, তাহলে যুগ যুগ ধরে টিকে থাকবে পর্যটন বান্ধব এই ঢাকা কলকাতা ঢাকা নৌরুটটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কলকাতা, পশ্চিমবঙ্গ।
এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 6 মাস পর বেগম জিয়াকে আবারও বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি, শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। যে কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপির। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনা, বনানীর এফআর টাওয়ারের আগুনের ঘটনায় শোক প্রস্তাব। এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি, প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান, রংপুরে মোমবাতি জ্বালিয়ে নেওয়া হলো পরীক্ষা। এবং আগামী মাসেই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সব পিলার বসানোর পরিকল্পনা, চলতি মাসে জাজিরা প্রান্তে বসতে যাচ্ছে সেতুর 10ম স্প্যান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।